শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের সমাধান করব। তাহলে বুঝতে পারছো, এটা শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা ক্লাসটি করব। আমাদের আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী 1.2 এবং আমাদের প্রথম অধ্যায়ে যেটা ছিল মূলদ ও মূলদ সংখ্যা। আমরা বিগত ক্লাসগুলোতে মূলদ ও মূলদ সংখ্যার অনেকগুলো ম্যাথের সমাধান করেছিলাম, তার মধ্যে ছিল 1.1। এই পুরো অধ্যায়টা আমরা করেছি। তোমরা যদি এই ম্যাথগুলো করতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে, আমাদের শর্টকাট সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ক্লাসগুলো করতে পারবা। আমাদের এগুলো ফোল্ডার আকারে ইউটিউব চ্যানেলে দেয়া আছে। তা আজকে আমরা করব 1.2 এর 1.2 এর আমরা অনেকগুলো ম্যাথ করেছিলাম এর এর আগের অধ্যায়গুলোতে, এর আগের ক্লাসগুলোতে। তার মধ্যে ছিল এক থেকে, হ্যাঁ, আমরা করেছিলাম 1 থেকে 22 পর্যন্ত। আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে 23 নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 23 নম্বর প্রশ্নে একটি সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। আমাদের যে প্রশ্ন দেয়া আছে সেটি হচ্ছে আমাদের, আমি একটু প্রশ্ন দেখি। প্রশ্ন দেয়া আছে, প্রশ্ন দেয়া ছিল কি দেয়া আছে আমি একটু দেখতে পাচ্ছি না এটা। উম এটা একটু চলে যাবো করে, তাহলে আমরা দেখতে পাবো। আমাদের দেয়া আছে 384 এবং 200, দেয়া আছে হচ্ছে 384 এবং 2187 দুইটি সংখ্যা। আমাদের প্রথম প্রশ্ন দেয়া আছে, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। দ্বিতীয় প্রশ্নে দেয়া আছে, দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত। এরপর তৃতীয় প্রশ্নে দেয়া আছে, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথমে যেটা ছিল প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। এটা আমরা কি করবো? উৎপাদকের সাহায্যে যাচাই করতে হবে। আমরা যদি সমাধানে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম সংখ্যাটি দেয়া আছে হচ্ছে 384। 384 প্রশ্নে কি দেয়া ছিল? প্রশ্নে দেয়া ছিল, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা তা উৎপাদকের সাহায্যে যাচাই করতে হবে। এখন আমরা যদি 384 কে লিখি তাহলে আমাদের কি করতে হবে? 384 কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা আগে দেখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একক স্থানীয় অঙ্কে কি দেয়া আছে? 4। তাহলে এটি একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে 2 দ্বারা ভাগ যাবে। আমরা যদি 384 কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 192 এবং 192 কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা পাবো 96। 96 কে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 48। 48 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 24। এবং এরপরে 24 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 12। 12 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই কত? 6। এরপরে 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? 3। এরপর আমরা যদি লিখি, সুতরাং 384 এর গুণনীয়কের সাহায্যে যেগুলো পেলাম সেগুলো হচ্ছে 2, তারপর আবার 2, 2, এই 2, 2, 2, 2 এবং 3। এখন আমরা এই সংখ্যাগুলোকে আহ জোড়া জোড়া করে নিলে আমরা পাই কত? 2 গুণ 2, আবার 2 গুণ 2 এবং 2 গুণ 2। সর্বশেষ যে দুটি সংখ্যা থাকে সেগুলো আলাদা আলাদা সংখ্যা, 2 এবং 3, এগুলোর কোনো জোড় সংখ্যা নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে গুণনীয়ক গুণনীয়ক 2 এবং 3 জোড়াবিহীন। আমরা কি পেলাম? এখানে 2 এবং 3 জোড়া এগুলো 2 থেকে 1 জোড়া জোড়া হিসেবে লিখতে পারি না, কারণ দুইটা হচ্ছে আলাদা সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং যেহেতু জোড়াবিহীন তাহলে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং আমরা কি লিখতে পারি? 384 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কি পেলাম? 384 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এটা আমরা প্রশ্ন যেটা দেওয়া ছিল এটা আমরা করলাম। এরপর আমাদের যে অঙ্কটি দেওয়া আছে
2 নম্বর অঙ্কে দেয়া আছে কি দেয়া আছে, দ্বিতীয় সংখ্যাটি যদি দ্বিতীয় সংখ্যাটি কি দেয়া আছে, দ্বিতীয় সংখ্যাটি যদি আমরা যদি প্রশ্নে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেয়া আছে, দ্বিতীয় সংখ্যা যদি পূর্ণবর্গ না হয়। কি বলছে, এই দ্বিতীয় সংখ্যা যদি পূর্ণবর্গ না হয়, তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটা আমরা বের করব। সেটা আমরা কি করব, এখন বের করব, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সেই সংখ্যাটি কত। তাহলে আমরা আমরা যদি সমাধান করি, সমাধানে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রথমে লিখব দ্বিতীয় সংখ্যাটি। আমাদের দেয়া ছিল 2187। দ্বিতীয় সংখ্যাটি কত দেওয়া ছিল, 2187। আমরা যদি এভাবে লিখি, 2187 কে যদি আমরা লিখি মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করি, তাহলে আমরা পাবো, যেহেতু স্থানীয় অঙ্কে কি দেয়া আছে, বিজোড় সংখ্যা দেয়া আছে, বিজোড় সংখ্যা দেয়া থাকলে আমরা জানি যে 2 দ্বারা ভাগ হবে না। 2 দ্বারা যদি ভাগ না হয়, তাহলে আমরা এরপরের যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করব সেটি হবে, আমরা যদি 3 দ্বারা চেষ্টা করি, 3 দ্বারা যদি ভাগ করার চেষ্টা করি, তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত, 2187 কে যদি ভাগ করি আমরা পাই 3 সাথে, আমরা যদি এখানে লিখি 2187, 3 দ্বারা যদি ভাগ করি 3 সাথে 21, তারপর এখানে 8, 3 দুগুণ 6 হাতে, তারপর বিয়োগ করলে বাকি থাকে কত, 2, এবং এটা যে সংখ্যাটি 7, তাহলে 3 9 27, 3 9 27 এভাবে এটা পেলাম, মানে 729 পেলাম। এখন 729 কে যদি 3 দ্বারা ভাগ করি আমরা কত পাবো, 243। 243 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 81। 81 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 27, এবং 27 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 9। 9 কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 3। এখন আমরা যদি সাজিয়ে লিখি, 2187 কে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো কত, 3 গুণ 3 গুণ 3, 3 গুণ 3, 3 এবং 3, এবং দুইটা সংখ্যা নিয়ে একটা জোড় করব। এই 3 গুণ 3 এক জোড়, 3 গুণ 3 আরেক জোড়, এবং 3 গুণ 3 আরেক জোড়। সর্বশেষ একটা সংখ্যা বাকি থাকে, সেটা হচ্ছে 3। আর কোনো জোড় সংখ্যা নেই, কারণ এখানে 3-এর পরে আর কোনো সংখ্যা না থাকায় এটি জোড়, মানে এটি জোড় সংখ্যা হবে না, এটি বিজোড়। তাহলে আমরা এখানে লিখবো, এখানে 3 হচ্ছে জোড় সংখ্যা, মানে জোড়াবিহীন, মানে তার কোনো জোড় সংখ্যা নেই। 3 যদি জোড়ায় থাকতো তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা হতো। যদি এখানে একটা 3 থাকতো, এখানে একটা 3 থাকতো, তাহলে এই 2187 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হতো। যেহেতু এখানে 3 নেই, তাহলে আমরা, সুতরাং 2187 কে পূর্ণবর্গ করার জন্য 3 দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত পেলাম, 3। তাহলে আমাদের একটি প্রশ্নের উত্তর বের হলো। এরপর পূর্ণবর্গ সংখ্যাটি হবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি হবে 100 থেকে 3 দ্বারা গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটি পাবো। তাহলে আমরা পাবো 3 7 21 1 হাতে 2, 3 হাতে 24, 24 আর 2 কত, যোগ করলে কত হয়, 6 হাতে 2 হয়। তারপর 3 একে 3, 3 আর 2 কত, 5, এই 5, তারপর 3 2 গুণ 6। তাহলে আমরা কি পেলাম, পূর্ণবর্গ সংখ্যাটি পেলাম 6561। আমরা 6561 পূর্ণবর্গ সংখ্যা পেলাম। আর আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3। তাহলে এটা আর হচ্ছে এটা হচ্ছে এটা। আর আমরা যদি ক্লিয়ার করে দিই তাহলে তাহলে আমাদের উত্তর হবে 3 এবং পূর্ণবর্গ সংখ্যা হবে 6561। এটাই হচ্ছে উত্তর। এরপরে আমাদের অঙ্কে দেয়া ছিল, কি দেয়া ছিল, ঘ নম্বরে দিয়েছিল দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
তাহলে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা যদি সমাধান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় সংখ্যা যদি আমরা লিখতে হবে কি 2187। এখন একে যদি আমরা ভাগ করি, 2187 কে যদি ভাগ করি, আমাদের ভাগের যে নিয়মটা সেটি হচ্ছে ডান দিক থেকে বামে প্রত্যেকটা জোড়ার উপরে দাগ দিতে হবে। উপরে দাগ দিলাম, এরপরে দিয়ে চিহ্ন দিলাম। ভাগ চিহ্ন দেওয়ার পরে 21-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত? আমরা জানি 21-এর আগে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। 16। এখন 16 যদি বর্গমূল করি তাহলে আমরা পাই 4। এখন 21 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে তাহলে এখানে পাবো আমরা 5। 5। এরপর 4-এর যদি দ্বিগুণ করি তাহলে আমরা পাই 8। এরপরে এই 87 কে যদি নিচে নামাবো, এখন নিচে নামানোর পর এখানে এখানে হচ্ছে এমন একটি সংখ্যা লিখতে হবে এই জায়গায় এমন একটি সংখ্যা লিখতে হবে যেটা এই 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 জায়গায় একটি সংখ্যা লিখবো, যেটা হচ্ছে এদিকেও লিখতে হবে, সেই একই সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা যদি এখানে 6 লিখি, 6, এদিকে 6 লিখবো। এখন এই 86 আর এই 6 কে যদি গুণ করি তাহলে আমরা পাই কত? 516। 516। এরপর এটা বিয়োগ করলে আমরা পাবো কত? 71। বিয়োগ করলে পাবো 71। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাগশেষ কত থাকে? 71। এই যে এখানে ভাগশেষ আছে 71। তাহলে 2187 এর সাথে কোনো একটি সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং তখন এর বর্গমূল হবে 46 যোগ 1 সমান 47। যেহেতু আমরা এখানে ভাগফল পেলাম কত? 46 এবং ভাগশেষ কত পেলাম? 71। তাহলে এই ভাগফলের সাথে যদি 1 যোগ করি তাহলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে পেলাম কত? 46-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 47। এখন 47-এর যদি বর্গ করি, বর্গ করলে হবে 47 গুণ 47 সমান কত হয়? গুণ করলে হয় 2209। এরপর আমরা যদি নির্ণয় করি, নির্ণয় সংখ্যাটি হবে কত? 2209 থেকে 2187। এই যে এই আমাদের যে সংখ্যাটি আছে এই সংখ্যা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসে 22। সুতরাং আমরা লিখতে পারি 2187 এর সাথে 22 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের উত্তর হবে 22। উত্তর হবে কত? 22। আমরা কি দেখলাম? আমরা লাস্টে যেটা লিখবো সেটা হচ্ছে সুতরাং 2187 এর সাথে 22 যোগ করতে হবে। এই সংখ্যাটির সাথে 22 যোগ করতে হবে। কার সাথে? 2187 এর সাথে এর সাথে হচ্ছে 22 যোগ করতে হবে। 22 যোগ করলে সংখ্যাটি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 23 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম। আমরা আগামী ক্লাসে এর পরের অঙ্কগুলো করব। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম।